হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি মানে দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট তিনটা হচ্ছে বন্ড সোল্ড অ্যাট পার কথাটা মানে হচ্ছে সমহারে, অ্যাট প্রিমিয়াম কথাটা মানে হচ্ছে উদিহারে, অ্যাট ডিসকাউন্ট কথাটা মানে হচ্ছে অবহার। তাহলে অ্যাট প্রিমিয়াম মানে সমহার, প্রিমিয়াম মানে কি উদিহার, আর ডিসকাউন্ট মানে হচ্ছে অবহার। অবহার মানে হচ্ছে কম পাওয়া, প্রিমিয়াম মানে হচ্ছে বেশি পাওয়া, আর অ্যাট পার মানে সমহার মানে হচ্ছে লাভও নাই লসও নাই, অর্থাৎ ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য কি তাই। আমার কথা সবাই ক্লিয়ার? তাহলে অ্যাট পার কথা মানে সমমূল্যে, সমমূল্যে কি লাভ লস এখানে আছে? অ্যাট পার মানে প্রিমিয়াম, অ্যাট প্রিমিয়াম মানে হচ্ছে উদিহার, এখানে লাভ হবে না লস হবে? লাভ হবে। আর অ্যাট ডিসকাউন্ট মানে অবহার, অবহার এখানে লাভ হবে না লস হবে? লস হবে। এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে চ্যাপ্টার নাম্বার 5 থেকে পার্ট বি এর 7 নাম্বার এবং পার্ট সি এর 12 নাম্বার প্রশ্ন আছে, অর্থাৎ 14 মার্কের ম্যাথ আছে এখান থেকে। 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা, 2022 সালে পার্ট সিতে একটা, 2023 সালে পার্ট সিতে একটা। তো আমরা দেখতেছি 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা করে প্রশ্ন আসছেই। তো তোমরা পরীক্ষা দিবে এর পরের বছর অর্থাৎ 2024 সালে পরীক্ষার্থীর জন্য এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। আমার কথা কি সবাই ক্লিয়ার? তাহলে মূলত এই চ্যাপ্টারটা আমাদের কত মার্কে টার্গেট করে আমরা করব? 14 মার্কে টার্গেট করে। গুড। তাহলে আসেন, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এই চ্যাপ্টার একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে যাব। তো সর্বপ্রথম ইস্যু অফ বন্ড, অর্থাৎ বন্ড ইস্যু করার তিনটা মেথড। অ্যাট পার মানে সমমূল্যে, অ্যাট ডিসকাউন্ট মানে অবহারে, অ্যাট প্রিমিয়াম মানে কি উদিহারে। তো এই তিনটা আমরা অলরেডি বলে ফেলছি, তারপর আমরা একটু উদাহরণ দেই। যেমন অ্যাট পারের ক্ষেত্রে ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, সেলস ভ্যালু হবে 100 টাকা। তাহলে অ্যাট পারের ক্ষেত্রে কোনো লাভ লস আছে? নেই। অ্যাট ডিসকাউন্ট মানে অবহার, ফেস ভ্যালু 100 টাকা, সেলস ভ্যালু দিয়ে আছে 90 টাকা, তাহলে কয় টাকা কম আছে? 10 টাকা। এই 10 টাকা হচ্ছে এই অঙ্কের, এখানে কি 10 টাকা কি লস। ক্লিয়ার কথা? জি স্যার। অ্যাট প্রিমিয়াম মানে উদিহার, উদিহার মানে ফেস ভ্যালু দেখো দিয়ে আছে 100 টাকা, বাট সেলস ভ্যালু দিয়ে আছে 100 কত? 10 টাকা। তাহলে এখানে কয় টাকা বেশি? 10 টাকা। 10 টাকা। এই 10 টাকা হচ্ছে কি বলো, লাভ না লস? লাভ। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা বেসিক ডিসকাশনের মধ্যে প্রথম 1 নাম্বার টাইপে পড়লাম ইস্যু অফ বন্ড। বন্ড ইস্যু কয় পদ্ধতি করা হয়? তিনটা, অ্যাট পার, অ্যাট ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম। মনে থাকবে তো সবার? জি স্যার। প্রশ্ন দেখে কিন্তু আমাকে বলতে হবে স্যার এটা অ্যাট পার, অথবা এটা অ্যাট ডিসকাউন্ট, অথবা অ্যাট প্রিমিয়ামের অঙ্ক, মনে জানিয়ে থাকে। এরপরে টাইপ 2তে আমরা শিখব ভ্যালু অফ বন্ড, অর্থাৎ বন্ডের মূল্য আমরা বের করা শিখব। এই বন্ডের মূল্য বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ডের মূল্য বের করার যে সূত্র সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ আমরা যতটুকু ইন্টারেস্ট দিব তার বর্তমান মূল্য বের করব, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ আসল টাকা যা পরিশোধ করব তার বর্তমান মূল্য। তাহলে ইন্টারেস্টের বর্তমান মূল্য প্লাস আসলের বর্তমান মূল্য, এই দুইটার যোগফলকে আমরা কি বলবো? ভ্যালু অফ কি বন্ড, বা বন্ডের কি ভ্যালু। কথা মনে থাকবে সবার? জি স্যার। সত্যি মনে থাকবে তো? জি স্যার। ঠিক আছে। এখন আসেন, এই যে
প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট, এর সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন্টু পিভিআইএফএ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এটা ফুল মিনিং কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, মনে থাকবে? জি স্যার। আর প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল পেমেন্টের সূত্র হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু ইন্টু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তাহলে সূত্র কি? ম্যাচুরিটি ভ্যালু ইন্টু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট কি ফ্যাক্টর। তাহলে বন্ডের ভ্যালুর যে সূত্র আমরা পড়লাম, ইন্টারেস্টের সাথে আমরা কি গুণ করব? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি গুণ করব, আর প্লাস করব ম্যাচুরিটি ভ্যালুর সাথে কি গুণ করব বলেন তো দেখি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। ইন্টারেস্ট ফ্যাক্টর, তার মানে এখানে শুধু ইন্টারেস্ট ফ্যাক্টর গুণ হবে, আর এখানে ফ্যাক্টরের সাথে কি হবে বলো দেখি? অ্যানুইটি গুণ হবে। এখন এই প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি বের করার সূত্র আমি নিচে দিয়ে দিছি, আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করার সূত্রটা আমি নিচে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে বন্ডের কি ভ্যালু। এখন শুনেন, বন্ডের ভ্যালু এই যে বড় সূত্রটা, এই বড় সূত্রটার পরিবর্তে আমরা ছোট্ট একটা সূত্র দিয়ে বন্ডের ভ্যালু বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমি সূত্রটা একটু লিখতেছি, তারপর আপনারা বলবেন যে এই যে যেটা শীটে দিয়ে আছে এটা দিয়ে করবো নাকি আমরা যেটা লিখবো ওইটা দিয়ে করবো, আপনারা বলবেন। হ্যাঁ, বন্ডের ভ্যালু সূত্রটা আমি একটু নিচে লিখি, ঠিক আছে? তাহলে বন্ডের ভ্যালুর যে সূত্র সেটা হচ্ছে, বন্ডের ভ্যালুকে আমরা প্রকাশ করি ভিভি দ্বারা। এর সূত্র হচ্ছে আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই অথবা আর একটা দিলেই হবে পাওয়ার n ডিভাইডেড বাই আর প্লাস আর বি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার n। এই সূত্রটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে করছিলাম, বন্ডের ভ্যালু সূত্র। মনে আছে কি না? যদি মনে না থাকে তাহলে একটু মনে করেন। তাহলে সূত্রটা কি? আই সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা মিক্সড হয়ে গেছে, আমি এটা কেটে নতুন করে দিই। তাহলে সূত্র কি? এখানে কি আই, আই মানে কি? ইন্টারেস্ট। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস আর বি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্র ফালিয়েও যে মান হবে, আবার এই বড় সূত্রটা অ্যাপ্লাই করেও আমাদের সেম মান হবে। কথা কি বুঝতে পারছি? এখন কি এইটা দিয়ে করবেন নাকি এইটা দিয়ে করবেন? আমার মনে হয় যেহেতু এইটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি, বন্ড ভ্যালুয়েশনের চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ে আসছি, তাহলে আমার মনে হয় না যে নতুনটা শেখার কোনো প্রয়োজন আছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। ওকে, বুঝতে পারছি সবাই? না ওকে, তাহলে আমরা বন্ডের ভ্যালু, আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফিনান্সের যে সূত্র শিখছি ওই সূত্রে অ্যাপ্লাই করে বন্ডের ভ্যালুটা আমরা বের করব। ওকে, তাহলে আমি টাইপ 1 পড়াইলাম, টাইপ 2 পড়াইলাম, এরপর আসবো টাইপ 3, অ্যামortization শিডিউল অর্থাৎ অবচয়ের তালিকা। এই অবচয়ের তালিকাটা টোটাল 2 রকম হয়। যেহেতু আমাদের এখানে পদ্ধতি পড়ছে 3টা, অ্যাড পার, অ্যাড ডিসকাউন্ট, অ্যাড প্রিমিয়াম, তাহলে আমরা এখানে শিডিউলের মধ্যে প্রিমিয়াম এবং ডিসকাউন্টের জন্য শিখব। তাহলে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যামortization শিডিউল, অর্থাৎ যখন উদিহার থাকবে তখন আমাদের শিডিউলটা হবে এরকম, যে ছকটা কি? প্রথমে ডেট, এরপরে ইন্টারেস্ট পেইড, তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামortization, আর শেষ হচ্ছে কিয়ারিং অ্যামাউন্ট অফ কি বন্ড। তাহলে এটা হচ্ছে যখন উদিহার থাকবে তখন তালিকা। 2 নাম্বার যেটা আছে যখন ডিসকাউন্ট থাকবে তখন হলো আমাদের এইটা। তাহলে আগের ছকটাই শুধু এই প্রিমিয়াম অ্যামortizationের পরিবর্তে হবে ডিসকাউন্ট অ্যামortization। ক্লিয়ার কথা? জি স্যার। এই যে দুইটা দেখালাম এই দুইটাই হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে, ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড অর্থাৎ কার্যকরী সুদের হার পদ্ধতির ক্ষেত্রে এটাও ইফেক্টিভ, ওইটাও ইফেক্টিভ। আরও দুইটা কথা আছে, আর একটা কি স্ট্রেট লাইন মেথড। তাহলে আমি একটু বলি দেই, ক্লিয়ার হও, যে অ্যামortization শিডিউলটা করা হয় 2টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে?
দুইটা একটা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, আরেকটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। কি কি বলছি বলো দেখি? ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, আরেকটা কি মেথড? Straight স্ট্রেট লাইন line. মেথড। স্ট্রেট লাইন মেথড। এই ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডের ক্ষেত্রে দুই রকম, প্রিমিয়ামের ক্ষেত্রে একটা, ডিসকাউন্ট ক্ষেত্রে একটা। ক্লিয়ার? আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে তাহলে দুইটা হবে, প্রিমিয়ামের জন্য একটা আর কি ডিসকাউন্টের জন্য একটা। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে স্ট্রেট লাইনের জন্য দুইটা, ইফেক্টিভ ইন্টারেস্টের জন্য দুইটা, টোটাল কয়টা তাহলে? চারটা। এই চারটার যে কোনো একটা তোমার প্রশ্নের মধ্যে আসবে। এখন প্রশ্ন দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা স্ট্রেট লাইনের অঙ্ক নাকি ইফেক্টিভ ইন্টারেস্টের অঙ্ক। যদি ইফেক্টিভ ইন্টারেস্ট হয় তাহলে কি সেটা প্রিমিয়ামের মধ্যে যাবে নাকি ডিসকাউন্টের মধ্যে যাবে? যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেটা কি প্রিমিয়ামের মধ্যে পড়বে নাকি ডিসকাউন্টের মধ্যে পড়বে? কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা কিভাবে ধরবা আমি সবগুলি অঙ্ক ধাপ বাই ধাপ এগুলা সব বুঝিয়ে দিব, আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছি? এখন এই যে চারটা যে শখ পড়লাম, এই চারটা শখ তো আমরা সই বই নাই, আমাদের যখন যে শখটা কাজে লাগবে তখন এই শখ সম্পর্কে বিস্তারিত পড়ে তারপর অঙ্ক করাবো। এখন যদি আমি পড়াই তাহলে তোমাদের কিছুই মনে থাকবে না, অতএব যারা ঝামেলা হবে সেটা এখন আমরা না ধরি। জাস্ট আমরা এখান থেকে জানলাম যে শিডিউল এর অ্যামোর্টাইজেশন শিডিউলটা কয়টা পদ্ধতিতে করা হয় একটু বলো। কয়টা পদ্ধতিতে করা হয়? দুইটি। দুইটা। কি কি? ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড আর একটা কি মেথড? Straight line method. স্ট্রেট লাইন। ইফেক্টিভের ক্ষেত্রে আমাদের কয়টা? দুইটি। দুইটা। কি কি? প্রিমিয়াম আর একটা কি? Discount. Discount. স্ট্রেট লাইনের ক্ষেত্রে দুইটা, প্রিমিয়াম এবং কি ডিসকাউন্ট। Discount. তাহলে এই পর্যন্ত যা বললাম আমরা একটু রিভিশন দেই। প্রথম স্টেপে আমরা শিখলাম ইস্যু অফ বন্ড, কয় রকম ভাবে ইস্যু করা হয় বন্ড? তিন ভাবে। এরকম। দুই নাম্বারটা হচ্ছে ভ্যালু অফ বন্ড, যার সূত্র আমরা ওই যে বন্ড ভ্যালুয়েশনের যে সূত্র, ওই সূত্র অ্যাপ্লাই করে করব। আর তিন নাম্বারে শিখলাম অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশনে কয়টা পদ্ধতি করা হয় বলো তো দেখি? দুইটা। কি কি? Effective. স্টেট লাইন মেথড। ইফেক্টিভ ইন্টারেস্ট আর এটা কি স্ট্রেট লাইন। ইফেক্টিভের ক্ষেত্রে দুইটা, স্ট্রেট লাইনের ক্ষেত্রে কয়টা? দুইটা। দুইটা। আর সর্বশেষ 4 নাম্বার টাইপে আমরা শিখব হচ্ছে জার্নাল। তো এই জার্নালটা আমরা করব টোটাল 4টা আইটেমের জন্য। কয়টা আইটেমের জন্য? চারটা। ইস্যু অফ বন্ড অর্থাৎ বন্ড বিক্রি করার জন্য, তারপর ইন্টারেস্ট পেড সুদ প্রদানের জন্য, অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট সমন্বয়ের জন্য, পেমেন্ট অফ ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ শেষে বন্ড পরিশোধ করার জন্য। টোটাল এই 4টা জাবেদা শিখব। কয়টা মেথডে? তিনটা। কি কি? অ্যাড পার, অ্যাড প্রিমিয়াম, অ্যাড ডিসকাউন্ট। At discount. কথা মনে থাকবে? প্রিমিয়াম মানে কি? লাভ লস কিচ্ছু নাই। প্রিমিয়াম মানে কি? লাভ আছে। ডিসকাউন্ট মানে কি? লস আছে। তাহলে আমরা একটা একটা শিখি। প্রথমে ইস্যু অফ বন্ড। বন্ড ইস্যু করা। ইস্যু মানে হচ্ছে বিক্রি করা। বলেন তো দেখি, বিক্রি করে নগদ টাকা বাড়ে কমে? বাড়ে। তাহলে ক্যাশ ডেবিট আর বন্ড একটা দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ইস্যু অফ বন্ডের জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, বন্ডস পেয়েবল, ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এটা হলো অ্যাড পারের ক্ষেত্রে। যদি প্রিমিয়াম হয়, প্রিমিয়াম মানে বেশি। অধিহার, অধিহার মানে হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে এই জাবেদাটাই অতিরিক্ত ভাবে আসবে প্রিমিয়াম অন, প্রিমিয়াম অফ কি? বন্ডস পেয়েবল, ক্রেডিট। তাহলে প্রথম জাবেদাটাই হুবহু একই, শুধু পরিবর্তন কি বলো দেখি? প্রিমিয়াম অন বন্ড ডিসকাউন্ট। মনে রাখবেন প্রিমিয়ামটা অধিহার, অধিহারটা দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ডিসকাউন্টটা হচ্ছে যেহেতু ব্যয়, আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে এই সেম জাবেদাটাই হবে, শুধু অতিরিক্ত ভাবে কি আসবে বলছি? ডিসকাউন্ট আসবে। তাহলে ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল। বন্ডস পেয়েবল। তাহলে আমাকে একটু বলেন তো ইস্যু অফ বন্ড অ্যাড পারের ক্ষেত্রে জাবেদা কি? ক্যাশ ডেবিট, বন্ডস ক্যাশ পেয়েবল। ডেবিট, বন্ডস পেয়েবল, ক্রেডিট। ওকে, একজন বলেন। প্রিমিয়ামের ক্ষেত্রে জাবেদা বলেন একজন। ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল, ক্রেডিট, বন্ডস পেয়েবল, ক্রেডিট। ওকে, আরেকজন বলো ডিসকাউন্টের ক্ষেত্রে জাবেদা কি? ক্যাশ ডেবিট, ডিসকাউন্টস অফ বন্ডস পেয়েবল ডেবিট, বন্ডস পেয়েবল ক্রেডিট। তাহলে আশা করি আমরা তিনটা জাবেদা বুঝতে পারছি। এখন আমরা আসবো হচ্ছে 4 নাম্বারটা ইন্টারেস্ট পেইড, অর্থাৎ সুদ প্রদান করা জাবেদা। সুদ প্রদান করলে নগদ টাকা কমে যায়।
আর ইন্টারেস্টটা হচ্ছে যেহেতু ব্যয়, এই জন্য জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এটা হলো অ্যাড পারের ক্ষেত্রে। যদি প্রিমিয়াম হয় বলো তো দেখি, যখন ইস্যু করছো তখন প্রিমিয়ামটা কি ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল? ক্রেডিট। এর পরবর্তীতে আমি যে জাবেদা দেবো ওই জাবেদায় প্রিমিয়ামটা কি হয়ে যাবে ডিবিট হবে, অর্থাৎ এই প্রিমিয়ামকে আমরা কি করবো ভ্যানিশ করব। এর জন্য এখানে এই জাবেদার হুবহু একই, শুধু প্রিমিয়ামটা অতিরিক্তভাবে আসছে। প্রথম জাবেদার মধ্যে প্রিমিয়ামটা ক্রেডিট ছিল, এরপরে প্রিমিয়ামটা কি হবে ডিবিট হবে। তাহলে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা দেখে দিয়ে বলেন তো, এখানে ডিসকাউন্ট ডিবিট ছিল, তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের ডিসকাউন্টটা কি হয়ে যাব? ক্রেডিট। তাহলে জাবেদা কি? ডিসকাউন্টটা ক্রেডিট হবে। সুমাইয়া বলো তো দেখি জাবেদা কি? Interest expense debit, discount of bonds credit, cash credit. ওকে, ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল। তাহলে ইস্যু অফ বন্ড এবং ইন্টারেস্ট পেইড, এই দুইটা জাবেদা তিনটা মেথডের ক্ষেত্রে টোটাল 6টা জাবেদা পড়লাম। এই 6টা জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না নেই স্যার। স্যার। আমি কি ধরলে এখন পারবেন? পারবো স্যার। ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বারটা অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট, অর্থাৎ সুদের সমন্বয়ের জন্য জাবেদা, অর্থাৎ বকেয়া সুদের জাবেদা। আমরা বকেয়া সুদের জাবেদা ফার্স্ট ইয়ারে শিখছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট। ক্রেডিট। তো এটা হলো অ্যাড পারের ক্ষেত্রে জাবেদা আপনারা পড়ছেন। এখন যখন প্রিমিয়াম থাকবে, প্রথম জাবেদায় প্রিমিয়াম কি ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল? ক্রেডিট হয়েছিল। ডেবিট। এর পরবর্তী যেখানে আসবে সেখানে প্রিমিয়ামটা কি হয়ে যাবো গা? ডেবিট। তাহলে এই ডেবিট। জাবেদাটা হুবহু একই, শুধু প্রিমিয়ামটা নতুন করে কি হবে ডেবিট হবে। তাহলে অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্টের ক্ষেত্রে জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্টটা ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। ক্রেডিট। তাহলে জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, শেষ করো। ডিসকাউন্ট অফ বন্ডস পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কথা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে ইস্যু অফ বন্ড, ইন্টারেস্ট পেড এবং অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট, কারো কোনো সমস্যা আছে এই তিনটা জাবেদার মধ্যে? না নেই স্যার। স্যার। কারো কোনো সমস্যা আছে লাস্ট বার? নেই স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু নাই, এরপর আমাদের আছে পেমেন্ট অফ ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ শেষে যখন বন্ডস পেয়েবল আমরা পরিশোধ করব। মেয়াদ শেষে বন্ডস পেয়েবল পরিশোধ করার জন্য সব মেথডের ক্ষেত্রে জাবেদারা সেম। ইস্যু করার যে জাবেদাটা ওই জাবেদাকে আমরা উল্টে দিব। তাহলে এখানে জাবেদা ছিল কি বন্ডস পেয়েবল ক্যাশ ডেবিট বন্ডস পেয়েবল ক্রেডিট, তাই না? তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে জাবেদা কি হবে? বন্ডস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদা, এইটাও জাবেদা আমাদের সেম। এখন বলতে পারেন যে স্যার এটাকে তো উঠাইলাম, তাহলে প্রিমিয়ামটা কই গেল? এই যে প্রিমিয়ামটা প্রথমবার ক্রেডিট ছিল, এর পরবর্তী দুইবার কি হয়েছে ডিবিট হয়ে গেছে। তার মানে এই ডিবিট দুইটা সমান সমান ক্রেডিটটা এটা কি ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ প্রিমিয়াম আর বন্ডস পেয়েবলটা আর নাই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই জাবেদাটা আমরা উল্টে দিব। তাহলে ডিসকাউন্টটা কই? এই যে ডিসকাউন্ট একবার ডিবিট হয়েছে আর পরবর্তী ডিসকাউন্ট দুইবার ক্রেডিট হয়ে গেছে, তার মানে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ ডিসকাউন্ট আর থাকবে না। তার মানে ম্যাচুরিটি শেষে বন্ডস পেয়েবল পরিশোধ করা জাবেদা সব মেথডের ক্ষেত্রে কি হবে বলো দেখি? সেম। সেম হবে। কি জাবেদা? বন্ডস পেয়েবল বন্ড ডেবিট। পেয়েবল ডেবিট ক্যাশ। তাহলে আমরা টোটাল 4টা টাইপ শিখলাম। প্রথমে ইস্যু অফ বন্ড, 2 নম্বরে বন্ডের ভ্যালু সূত্র, 3 নম্বরে অ্যামortization শিডিউল এবং 4 নাম্বার আমরা বললাম জার্নাল। এই 4টা টাইপ আপনারা ক্লাস শেষে এই 4টা আগে ভালো করে পড়বেন, কমপক্ষে 3 বার করে পড়বেন। পড়ার পরে আমি এখন যে অঙ্কটা ধরবো এই অঙ্কটা হাতে কলমে করবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। আসেন তাহলে আমরা একটা অঙ্ক করবো। হ্যাঁ, আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা ছোট্ট একটা অঙ্ক করবো। মানে ছোট্ট একটা অঙ্ক মানে কি, একবারে বেসিক থেকে একটা অঙ্ক করবো। সেটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা, যেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সিতে আসছিল। তো প্রশ্নটা দেখে আগে আপনাকে বুঝতে হবে যে অঙ্কটা কিসের। লেখা আছে ফাহিম কর্পোরেশন ইস্যু টাকা হচ্ছে 1 লক্ষ টাকা অফ 8% টার্ম বন্ডস অন জানুয়ারি 1, 2015
ডিউ অন জানুয়ারি 1 2020। তাহলে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 2020 পর্যন্ত কয় বছরের জন্য এটাই করছে, বন্ডটা ইস্যু করছে? 5 বছর। 5 5 বছর। বছর। গুড। উইথ ইন্টারেস্ট পেয়েবল ইজ জুলাই 1 অ্যান্ড জানুয়ারি 1। বলছে ইন্টারেস্টটা পেয়েবল করে প্রত্যেক বছরই জুলাই 1 তারিখে একবার আর জানুয়ারি 1 তারিখে একবার। তাহলে বলো তো দেখি বছরে সুদ কয়বার পরিশোধ করে? 2 বার। 2 বার। আমরা জানি বছরে যদি একাধিকবার সুদ হয় তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম, নাকি? তাহলে এখানে এম এর মান কত? জি স্যার। 2 2। তাহলে এম এর কাজ কয়টা বলো তো দেখি? 2টা। আয়ের ভাগ করা আর এন এর কি করা? গুণ করা। গুণ করা। স্যার এগুলো কিন্তু ফার্স্ট ইয়ার শিখে আসছেন। ফার্স্ট ইয়ারের জিনিস কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার বলছে বাট দ্য ইনভেস্টর রিকোয়ার্ড অন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট বলো দেখি? 6%। তাহলে এখানে দুইটা রেট আছে, একটা হলো 8% রেট আর একটা কি ইফেক্টিভ ইন্টারেস্ট কয় পার্সেন্ট বলো দেখি? 6%। 6%। বন্ডের সাথে আছে 8% আর ইফেক্টিভ ইন্টারেস্ট মানে কার্যকরী সুদের হার দিয়ে আছে কয় পার্সেন্ট? 6%। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটকে আমরা ধরবো আয়, ঠিক আছে? আর বন্ডের গায়ে যেটা সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট, মানে যেটাকে আমরা আগে বলতাম আইএনটি। বন্ডের ভ্যালু ক্ষেত্রে আইএনটি বলতাম না? জি স্যার। জি স্যার। আইএনটি বের করার সূত্র কি ছিল? ফেস ভ্যালু ইনটু কি রেট? কুপন রেট। কুপন রেট। গুড। কুপন রেট। ফার্স্ট ইয়ার পড়াটা মনে আছে, কুপন রেট কিছুদিন আগেই পড়ছে নাকি? তাহলে কুপন রেট কারে কয়? বন্ডের গায়ে যে সুদের হার। তাহলে বন্ডের সাথে কত পার্সেন্ট আছে? 8%। আমি যে এইটুকু পড়লাম, এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের বন্ড ইস্যু করছে 1 লক্ষ টাকা, কত পার্সেন্ট কুপন রেট? 8% কয় কুপন বছরের রেট। জন্য কয় বছরের জন্য ইস্যু করছে? 5 বছরের জন্য। প্রত্যেক বছর ইন্টারেস্ট কয়বার দেয়? 2 2 বার। বার। 2 বার। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 6%। এই ইফেক্টিভ ইন্টারেস্টের যে কথা, ডিসকাউন্ট রেট একই কথা, ঠিক আছে? যা কত পার্সেন্ট বলো দেখি? 6%। এখন আপনাকে 4টা প্রশ্ন করছে, আমরা 4টা প্রশ্নই করাবো, খুব ভালো করে খেয়াল করবেন। প্রথম লেখা আছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রিমিয়াম। তাহলে আমাদের কি বের করতে বলছে? যে এই বন্ডে কত টাকা প্রিমিয়াম আছে সেটা বের করতে হবে। প্রিমিয়াম মানে কি, কম আছে না বেশি আছে বলেন তো দেখি? বেশি আছে। বেশি আছে। তাহলে আমাদের বন্ড ইস্যু করছিল কত টাকা? 1 লক্ষ। 1 লক্ষ। এখন দেখবো যে বন্ডের ভ্যালুটা কত আছে। এই বন্ডের ভ্যালু যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে যতটুকু টাকা বেশি অতটুকু টাকা প্রিমিয়াম, তাই তো কথা? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আমরা তাহলে আবার 2 নম্বর ইকুয়াল বলছে দ্য অ্যামাউন্ট টু বি পেইড বাই দ্য ইনভেস্টর। ইনভেস্টরে কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ এই ইনভেস্টর কত টাকা পরিশোধ করতে হবে মানে কথাটা মানে হচ্ছে বন্ডের ভ্যালু বের করতে হবে। কি ভ্যালু বলো দেখি? বন্ডের ভ্যালু বের করতে আমরা হবে। জানি এই ফেস ভ্যালু থেকে বন্ডের ভ্যালু যদি বেশি হয় তাহলে সেটা কি হবে? প্রিমিয়াম হবে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা একসাথে করি, যেহেতু দুইটা একটার সাথে আরেকটা সম্পৃক্তভাবে জড়িত, এজন্য দুইটা মিলে আমরা একটা করব। এজন্য লিখছি রিকোয়ারমেন্ট 1 এন্ড কত বলে দেখি? 2। 2। তাহলে প্রথমে আমাদের যে মানগুলি আছে মানগুলি হিয়ারে আমরা একটু বের করে নিব। এই মানগুলি আপনি এই পাশেও লিখতে পারেন, চাইলে প্রথমেই লিখতে পারেন। তাহলে হিয়ারে আর, এখানে আর যে কথা আর আই কি একই কথা। কত পার্সেন্ট ছিল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? 6% মানে 0.06। এন এর মান ছিল 5 বছর আর আইএনটি মানে ইন্টারেস্ট আপনারা যখন লিখবেন তখন লিখবেন আইএনটি, ঠিক আছে? আইএনটি মানে ইন্টারেস্ট, যার সূত্র কি ফেস ভ্যালু ইনটু কুপন রেট। তাহলে ফেস ভ্যালু ছিল 1 লাখ, কুপন রেট কত পার্সেন্ট? 8%, ঠিক আছে? এবার আমাদের প্রশ্নে যেহেতু বছরের সুদ দিবার দেয় তাহলে এম এর মান আছে, এম এর কাজ কয়টা? 2টা। আই এর ভাগ করা, এন এর কি করা? গুণ করা। এখানে আই আছে 0.06 আর 2 দ্বারা ভাগ করা হয়েছে 0.03। এন আছে 5, 5 এর 2 দ্বারা গুণ করা হয়েছে 10। এখানে 1 লাখের সাথে সেম ভাবে যেহেতু বছরে 2 বার এর জন্য 1 লাখের 8% 8000, তারে 2 দ্বারা ভাগ করে আমাদের মান হয়েছে কত? 4000। ক্লিয়ার? জি স্যার। এই হিয়ারে এইটুকু মান নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এখন আমরা যেটা দিয়ে করছি আমরা এটা দিয়ে করব নাকি ফার্স্ট ইয়ার যারা শিখছে ওইটা দিয়ে করব বলো দেখি?
আমরা এইটা First দিয়ে year- করব না, আমরা ফার্স্ট ইয়ারে যারা শিখছি সেটা দিয়ে করব নাকি? তাহলে ফার্স্ট ইয়ারের সূত্রটা একটু বলেন। বন্ডের ভ্যালু সমান সমান আমরা সূত্র জানি ভি ভি সমান সমান সূত্র জানি আই এন টি in সেকেন্ড ব্র্যাকেট 1 1 মাইনাস minus উপরে 1 নিচে 1 প্লাস আই I পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে আই প্লাস plus RB RV ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার কি। N n এখন আসেন আমরা মানগুলি বসাই। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, যেটা আমরা বের করছি কত 4000। 4000 তাহলে 4000 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই এর মান আমরা বের করছি 0.03 নাকি? আর জি স্যার এন এর মান হচ্ছে কত বছর বের করছি 10 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই 0.03 প্লাস আরবি মানে রিডেমেবল ভ্যালু। রিডেমেবল ভ্যালু সম্পর্কে যদি কোনো ডিরেকশন দেওয়া না থাকে তাহলে ফেস ভ্যালুকে আমরা কি ধরবো? রিজনেবল ভ্যালু রিডেমেবল ভ্যালু নিয়ে কোনো কথা বলা নাই। তার মানে ফেস ভ্যালু 1 লাখ টাকা, রিডেমেবল ভ্যালু কত? 1 lakh টাকা নিচে 1 প্লাস 0.03 পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে, জি স্যার আসেন তাহলে মানটা বের করি। ক্যালকুলেটর আছে সবার? আছে স্যার ওকে, আসেন একটু ক্যালকুলেশন দেখাবো। প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ শুরু করি। লেখেন ক্যালকুলেটর লেখেন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.03 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সমান দিব, সমান দিয়ে পাওয়ার দিব হচ্ছে 10 দিছি। জি স্যার এরপরে জি 1 স্যার। দিয়ে ভাগ করব। লেখেন 1 ভাগ অ্যানসার সমান, এরপরে বিয়োগ করব 1 বিয়োগ অ্যানসার সমান, এরপরে গুণ করব 4000 গুণ 4000 ভাগ 0.03 কত হয়? চৌত্রিশ হাজার 120.81 34,120.81 দশমিক বাদ দিলাম, দুই একটাকে দিক সেদিক হতে পারে। এরপরে এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন সেম। প্রথমে লিখবেন 1 লাখ, এবার দেখবেন ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.03 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব হচ্ছে 10 দিয়ে একটা সমান দেব। সরি মানটা এভাবে না, আমরা ক্যালকুলেশন আগে নিচেরটা যোগ করি। ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.03 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সমান দেব, সমান দিয়ে পাওয়ার দিব হচ্ছে 10 যা হবে। এরপরে 1 লাখ ভাগ অ্যান্সার সমান 1 লাখ ভাগ অ্যান্সার সমান কত হয় দেখেন? 74,409 74,409 টাকা। গুড, তাহলে এই দুইটা যোগ করে দেখেন কত হয়। এক 1,08,529 1,08,529। এই যে এখানে 8 আছে না, 1 দিলেই তো আমাদের কত হয়ে যেত বলো দেখি? 30 হয়ে যেত। এই যে আমাদের রেজাল্টটা 1,08,530। বুঝতে পারছি? জি স্যার জি তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে যা হবে, এই সূত্র অ্যাপ্লাই করলে তাই হবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এইটা দিয়ে করবো নাকি এই যে নতুনটা দিয়ে করবো। আমরা নতুনটা দিয়ে করবো, আমরা পুরাতনটা দিয়ে করবো। ওকে, জি স্যার জি স্যার এখন দেখেন তাহলে আমাদের কিন্তু 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল পেড বাই দ্য ইনভেস্টর। ইনভেস্টর কত টাকা দিতে হবে অলরেডি আমরা বের করছি। কত টাকা দিতে হবে বলো দেখি? 530 টাকা 1,08,530 টাকা। গুড, এখন প্রশ্ন হচ্ছে ফেস ভ্যালু ছিল 1 লাখ টাকা, যার বন্ডের ভ্যালু 1,08,530। তাহলে 8,530 টাকা এটা কি কম আছে না বেশি আছে? বেশি আছে বেশি থাকা মানে কি? প্রিমিয়াম প্রিমিয়াম। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামটা কত হবে? 8,530 8,530 এই যে টাকা লেখা আছে অ্যামাউন্ট অফ প্রিমিয়াম 1,08,530 থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে 8,530 টাকা। বুঝতে পারছি? জি স্যার রিকোয়ারমেন্ট 1 এবং 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার অন্যদের? নেই স্যার সত্যি সত্যি নাই তো? জি স্যার জি স্যার
ঠিক আছে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং 2 শেষ। এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার এ শিডিউল অফ দ্য বন্ডস পেয়েবল অ্যামortization। তাহলে অ্যামortization শিডিউল করতে বলছে, এন্ড অ্যামortization শিডিউলটা কয়টা পদ্ধতিতে করা হয়? দুইটা। কি কি? দুইটা। বলেন কি কি? ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড আর একটা হচ্ছে স্টেট লাইন। স্টেট লাইন, গুড। তাহলে আমাদের প্রশ্নে স্টেট লাইন দিয়ে আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট দিয়ে আছে, তাহলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডেই করব নাকি? এন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট আবার দুইটা, জি, একটা স্যার। ডিসকাউন্ট একটা প্রিমিয়াম। এই অঙ্কের জন্য ডিসকাউন্ট আর প্রিমিয়াম? প্রিমিয়াম। প্রিমিয়াম। প্রিমিয়াম 2015 থেকে কত পর্যন্ত করতে বলছে? 17 17। তাহলে 17 15, 16, 17 কয় বছরের? 3 বছরের 3 বছরে। তাহলে এবার আসেন আমরা ছকটা দেখাই। রিকোয়ারমেন্ট 3, প্রিমিয়াম অ্যামortization শিডিউল আন্ডার ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডের ক্ষেত্রে আমাদের শিডিউলটা হচ্ছে প্রথমে ডেট, ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামortization, কেয়ারিং অ্যামাউন্ট অফ কি বন্ড। এখন ডেটটা একটু ভালো করে খেয়াল করব। আমাদের যেহেতু 15 থেকে কত পর্যন্ত? 17 পর্যন্ত করতে বলছে। তাহলে প্রথমে লিখবো 1/1/2015। তাহলে 2015 সালের শুরুতে আমাদের বন্ডের ভ্যালু বের করলাম, এইমাত্র বের করছে 1,08,500 কত? 30। এটা হলো কিয়ারিং 30 টাকা। এটা হলো কিয়ারিং অ্যামাউন্ট। এরপরে বলছিল যে প্রত্যেক বছরের সুদ কয়বার দেয়? দুইবার। জুলাই 1 তারিখে একবার, জানুয়ারি কয় তারিখে একবার? 1 তারিখে এক একবার। তারিখ। তাহলে জানুয়ারি জুলাই, তাহলে প্রত্যেক বছরই জানুয়ারি একটা হবে, জুলাই 1 তারিখ হবে। তাহলে আমি 15 সালে জানুয়ারি নিচ্ছি, আর 15 সালে কি জুলাই, মানে 1/7/2015। ঠিক আছে? এরপরে জি, স্যার। 1/1/2016, 1/7/2016, 1/1/2017, 1/7/2000 কত? 16। ঠিক আছে? এখন এখানে আমাদের লাগবে কয় বছরের? 3 বছরের। ঠিক আছে? এখান থেকে দেখেন এইটুকু দেখেন 2, 4, 5টা হয়েছে। এটা তো শুরুরটা নাকি? তাহলে আমরা দিব 1/1/2000 কত? 18। 1/1/7 এর পরে 1/1/2000 কত? 18। তাহলে আমাদের এই যে 3 বছরে 3 2 মানে 6, টোটাল 6টা হয়েছে না? জি বছরে স্যার। দুইবার কইরা। কয়টা? 15 থেকে 17 পর্যন্ত কয় বছর? 3 বছর। তাহলে এক এক বছর দুইবার করে, টোটাল কয়টা ঘর হবে বলো দেখি? 6টা ঘর। তাহলে এই যে 6টা ঘর। ক্লিয়ার সবাই? 6টা ঘর। জি স্যার। এই যে জি, 1 স্যার। 18 যে আছে, কারো কোনো কনফিউশন আছে 1 18 নিয়ে? না স্যার নেই। নাই। এবার আসেন ঘরগুলি আসি। ইন্টারেস্ট পেডের টাকাটা হলো, আমরা যে ইন্টারেস্ট বের করছি, আইএনটি বের করছি 4000 টাকা। এই 4000 টাকা একদম প্রত্যেক বছর আমরা কি দিব? সমান। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা ক্লিয়ার তো সবাই? জি স্যার। জি স্যার। ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা, ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বুঝলে কাছে, ইন্টারেস্ট এক্সপেন্স টাকা বের করব যে বছর বের করব ঠিক তার আগের বছরে কেয়ারিং অ্যামাউন্টের উপরে। কার উপর বলো দেখি? যে বছর করব তার আগের বছরের কেয়ারিং অ্যামাউন্টের উপর। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট ইনটু কোন মেথড করতেছি? ইফেক্টিভ ইন্টারেস্ট। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট আমাদের কি 8% ছিল না 6% ছিল? 5% ছিল 6%। তাহলে Effective। 1,08,530 এর 6%। এই যেটা বের করব এটা হবে 1 বছর, কিন্তু আমরা কি 1 বছর করব না 6 মাসে করব? এই জন্য 6 মাসে করব, হবে 3256। ক্লিয়ার? জি স্যার। আমি আবার বলতেছি 1,08,530 ইন্টু 6%, যেহেতু 6 মাসে বের করে 2 দ্বারা ভাগ করব, অথবা গুণ 6/12, একই কথা। তাহলে 3256। এই দুইটার যেটা পার্থক্য, এটাই হচ্ছে প্রিমিয়ামের টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর প্রিমিয়ামের টাকাটা কেয়ারিং অ্যামাউন্ট থেকে এই প্রিমিয়ামের টাকা যেহেতু বেশি পাইছি, এই জন্য বিয়োগ করে আমরা 1,07,786 টাকা পাবো। ক্লিয়ার? জি স্যার। জি আবার স্যার। এটার উপর আবার সেই 6% গুণ 6/12 হবে 3234। এই দুইটার পার্থক্য 700 কত? 66। 1,07,786 থেকে 766 যদি বাদ দেয় 1,07,020 টাকা। এটার উপর আবার 6% গুণ 6/12 হবে 3211। এই দুইটার পার্থক্য 779। এইটার থেকে এটা বাদ দিয়ে আমাদের এটা হবে। এটার উপর আবার 6% গুণ 6/12 সমান 3187। এরকম প্রত্যেকটা বছরই সেম কাজ। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কার কোনো সমস্যা আছে এই শিডিউল নিয়ে?
না না স্যার, স্যার। না স্যার নেই। সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বুঝছেন? সত্যি সত্যি। সত্যি সত্যি স্যার। সত্যি সত্যি বুঝছেন। ওকে, আজকে প্রথম ক্লাস, আমি আর আজকে আর জাবেদার মধ্যে যাব না, ঠিক আছে? না জাবেদা দেখিয়ে দিব? দেখাই দেন স্যার। দেখে শেষ করে দিই নাকি? 1 নম্বর অঙ্কটা এটা শেষ করে দিই। আমরা কিন্তু জাবেদা প্রিমিয়ামের ক্ষেত্রে পড়াইছি, ডিসকাউন্টের ক্ষেত্রে পড়াইছি, ঠিক আছে না? তাহলে আমাদের যেহেতু অঙ্কটা প্রিমিয়াম, প্রিমিয়ামের জাবেদাগুলো একটু দেখি। প্রিমিয়ামের ক্ষেত্রে ইস্যু করা জাবেদাটা কি একটু বলেন তো দেখি। ক্যাশ ডেবিট বন্ডস পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, বন্ডস পেয়েবল ক্রেডিট। তারপরে জাবেদা বলেন। ইন্টারেস্ট পেডে জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট Interest- কথা বুঝি না, ভালো করে বলেন। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অফ বন্ডস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। গুড। অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অফ বন্ডস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ওকে, আর পরিশোধ ম্যাচুরিটি শেষে পরিশোধ করা যাবে না? bonds payable debit cash credit। ওকে, ঠিক আছে। এবার আসেন, তাহলে আমরা জাবেদা করতে বলছি প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার ইন্ডেড কত 2015, তার মানে 2015 সালের জন্য জাবেদা করতে বলছে। তাহলে কয় বছর জাবেদা করতে হবে? 1 বছর। 1 বছরের জাবেদা করতে হবে। গুড। তাহলে আসি, আমরা প্রথম বছরের জাবেদাটা করব 2015 জানুয়ারি 1 ইস্যু করার জাবেদা। ইস্যু করার জাবেদা আপনারা জানেন, ক্যাশ ডেবিট প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ক্রেডিট, বন্ডস পেয়েবল ক্রেডিট। বন্ডস পেয়েবল আমাদের ছিল 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা জিনিস কত টাকা ইস্যু করেছে? 1,08,530। তাহলে প্রিমিয়াম হচ্ছে 8,530। বুঝতে পারছি? জি স্যার। এবারে ইন্টারেস্ট যেহেতু কয়বার পরিশোধ করব? 2 বার না? জি স্যার। জুলাই 1 তারিখে, ডিসেম্বর 31 তারিখে নাকি? জি স্যার। ডিসেম্বর 31 তারিখ যে কথা, জানুয়ারি 1 কিন্তু একই কথা, জানেন আপনারা। তাহলে জুলাই 1 তারিখের জন্য আমরা এখানে দিছি, প্রথম বছরের জন্য আমরা ইন্টারেস্ট দিছি কত টাকা? 3,700, 3,200 কত? 56, যার মধ্যে প্রিমিয়াম আছিল কত? 744। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 3,256, প্রিমিয়ামটা এখানে ক্রেডিট ছিল, তাহলে এর পরবর্তী যেখানে আসবে সেখানে প্রিমিয়ামটা কি হয়ে যাব? ডেবিট। ডেবিট। তাহলে প্রিমিয়াম অফ বন্ডস পেয়েবল ডেবিট 744, দুইটা মিলে হচ্ছে ক্যাশ 4,000। ক্লিয়ার? জি স্যার। জি। এবারে যে প্রথম 6 মাস দিলাম, এর পরবর্তী 6 মাস মানে ডিসেম্বর 31 তারিখ সেম জাবেদা। ইন্টারেস্ট এক্সপেন্স প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল এবং ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট পেয়েবল। হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবলটা কেন আমি একটু বলতেছি। বছর শেষে টাকাটা কি থাকে বলো দেখি? 1 বছরের টাকাটা আরেক বছরের জন্য কি থাকবে? বকেয়া থাকবে। অর্থাৎ এই বছরের জন্য যেটা বকেয়া সেটা পরবর্তী বছর শুরুতে সেটা কি করবে? পরিশোধ করে দিব। এর জন্য এখানে লেখা আছে টু রেকর্ড অ্যামortization অফ প্রিমিয়াম অ্যান্ড অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। এই দেখেন, আমি একটু দেখিয়ে দেই। এই যে আমাদের অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্টের জাবেদা কি ছিল? ইন্টারেস্ট এক্সপেন্স প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল এবং কি ইন্টারেস্ট পেয়েবল ছিল না? জি স্যার। তো আমরা জাবেদাটা এখানে সেম জাবেদা দিছি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা? 3,234, 766, দুইটা মিলে হচ্ছে 4,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে জাবেদা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আপনাদের কাজ, প্রথমে আপনারা কি করবেন? একদম শুরু থেকে এই যে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 4 পর্যন্ত ভালো করে আইটেমগুলো দেখবেন। এরপরে এই যে প্রশ্ন যে একটা করাইছি, এই প্রশ্নটা A to Z আপনারা পুরোটা করবেন। করার পরে এই পর্যন্ত থাকবেন, আর পড়া দরকার নাই। আমরা আগামী ক্লাস মানে কালকে আপনাদের যে ক্লাস হবে, এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করে কিছু অঙ্ক করাবো আর কিছু বাসায় কাজ দিব। কথা বুঝতে পারছি? জি স্যার। আজকের রেকর্ড ক্লাস এই পর্যন্তই থাকবে।